চৌঠা নভেম্বর বাংলাদেশের সংবিধান দিবস। ১৯৭২ সালের এই দিনে কার্যকর হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, রাষ্ট্রের কার্যগুলি কিভাবে সম্পাদিত হবে, রাষ্ট্রের মূলনীতি কি, সরকারের দায়িত্ব কি, জনগণের অধিকার কি ইত্যাদি বিষয় সম্পর্কিত নিয়মকানুনের সমষ্টি হল সংবিধান। এক কথায় সংবিধান হল রাষ্ট্র পরিচালনার ম্যানুয়াল। স্বাধীনতা প্রাপ্তির অল্প সময়ের মধ্যে বাংলাদেশের সংবিধান প্রণয়ন হলেও এর প্রণয়ন প্রক্রিয়া, সংবিধানে অন্তর্ভুক্ত রাষ্ট্র পরিচালনার মূলনীতি, নির্বাচনকালীন সরকার, প্রধানমন্ত্রীর ক্ষমতা ও আইনসভার ক্ষমতা সহ অনেক বিষয়ে রয়েছে তীব্র বিতর্ক। বিশেষত সংবিধান প্রণয়নের পদ্ধতির জন্য অনেক বিশ্লেষকই বর্তমানে সংবিধানের সমালোচনা করে থাকেন। তাই ২৪-এর গণঅভ্যুত্থানে স্বৈরাচারী সরকারের পতনের পর নানা মহল থেকে ফের সংবিধান পরিবর্তন ও পুনর্লিখনের দাবি উঠেছে। বিশেষত অভ্যুত্থানের নেতাদের দল এনসিপি গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়নের জোর দাবি জানাচ্ছে। গণতান্ত্রিক আকাঙ্ক্ষার ভিত্তিতে বাংলাদেশের রাষ্ট্র প্রতিষ্ঠিত হলেও স্বাধীনতা উত্তর সময়ে একাধিকবার ফ্যাসিবাদী শাসন সহ নানা ধরনের অগণতান্ত্রিক শাসন প্রত্যক্ষ করেছে। এই ঘটনাগুলোর সাথে সংবিধানের প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে। বাংলাদেশের যে সংবিধান রয়েছে তা শাসকদের জবাবদিহিতা নিশ্চিত করার পর্যাপ্ত মেকানিজম তৈরি করতে পারেনি। ৭২-এর সংবিধানে জন আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি, রয়েছে অনেক দুর্বলতা। সেই দুর্বলতাগুলো কি কি দুর্বলতা রয়েছে? ২৪-এর গণঅভ্যুত্থানের পর নতুন সংবিধান প্রণয়নের যে দাবি উঠেছে সেই প্রেক্ষিতে এই দুর্বলতাগুলো জানা জরুরি। ১৯৭২ সালে সংবিধান প্রণয়নের প্রথম ত্রুটি ছিল এর গণপরিষদ গঠন প্রক্রিয়া। স্বাধীন বাংলাদেশের সংবিধানের জন্য যে গণপরিষদ গঠন করা হয় তা ১৯৭০ সালে পাকিস্তান শাসনের উদ্দেশ্যে নির্বাচিত প্রতিনিধিদের দিয়েই গঠিত হয়। অর্থাৎ জনগণ যাদের ভোট দিয়েছিল অবিভক্ত পাকিস্তান শাসনের জন্য, তারাই স্বাধীন বাংলাদেশের সংবিধান লেখার দায়িত্ব নেয়। ন্যাপসহ তখনকার অন্যান্য দলগুলো এবং মাওলানা ভাসানী সহ তৎকালীন নেতৃবৃন্দ যুক্তি দেন যে এই সদস্যদের পাকিস্তান শাসনের ম্যান্ডেট ছিল। স্বাধীন বাংলাদেশের সংবিধান প্রণয়নের কোনো ম্যান্ডেট ছিল না, ফলে এ সংবিধানের বৈধতা প্রশ্নবিদ্ধ হয়। সংবিধান প্রণয়ন কমিটিতে ৩৪ জনের ৩৩ জনই আওয়ামী লীগের ছিল। শুধু একজন সুরঞ্জিত সেনগুপ্ত ছিলেন আওয়ামী লীগের ভিন্ন অন্য কোনো দলের। আবার নারী সদস্যও ছিলেন মাত্র একজন। সুরঞ্জিত সেনগুপ্ত ছাড়াও ছিলেন না কোনো ধর্মীয় সংখ্যালঘু। জাতিগত সংখ্যালঘুদের ছিল না কোনো প্রতিনিধিত্ব। এমনকি গণপরিষদেও ভিন্নমতের সদস্য খুব অল্প সংখ্যক ছিলেন এবং তাদের প্রায় সব প্রস্তাবই প্রত্যাখ্যাত হয়। সুরঞ্জিত সেনগুপ্ত বা মানবেন্দ্র লারমার মতো তরুণ সদস্যরা মত প্রকাশের স্বাধীনতা, সংখ্যালঘু অধিকার বা বহুজাতিক পরিচয়ের পক্ষে সংশোধনী প্রস্তাব আনলেও সেগুলো বিবেচনা করা হয়নি। ফলে সংবিধান হয়ে ওঠে একটি দলের রাজনৈতিক দর্শনের দলিল। জাতীয় ঐক্যমত্যের প্রতিফলন হয়নি। সংবিধানের প্রস্তাবনায় ৪টি রাষ্ট্রীয় মূলনীতি, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু এগুলো স্বাধীনতা পূর্ব আন্দোলন বা আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের কোথাও সুস্পষ্টভাবে উল্লেখ ছিল না। ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ বরং ঘোষণা করেছিলেন যে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন পাশ করা হবে না, কিন্তু সংবিধানে ধর্মের নামই নেওয়া হয়নি। সংবিধান প্রণয়নের পর সেটি নিয়ে কোনো গণভোট অনুষ্ঠিত হয়নি। জনগণকে মতামত দেওয়ার কার্যত কোনো সুযোগ দেওয়া হয়নি। এমনকি খসড়া সংবিধান প্রকাশের পর মতামত প্রদানের সময়ও দেওয়া হয় খুব অল্প কিছু সময়, যার মধ্যে মতামত দেওয়া সম্ভব ছিল না। এভাবে জনমতের অনুমোদন ছাড়া সংবিধান জনগণের উপর এক প্রকার চাপিয়ে দেওয়া হয়। সংবিধান প্রণয়নের সময় ভারত ও ব্রিটেনের সংসদীয় ব্যবস্থা অনুসরণ করা হলেও বাংলাদেশের বাস্তবতা ছিল ভিন্ন। যুক্তরাজ্য রাজ্যতান্ত্রিক হলেও সেখানে দ্বিকক্ষ সংসদ বিদ্যমান, আর ভারত ফেডারেল রাষ্ট্র। তাই তাদের সরকার প্রচলিত কাঠামোতেই ফেডারেল ব্যবস্থা অথবা কার্যকর দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের জন্য জবাবদিহিতার মুখে থাকলে বাংলাদেশের শাসকরা জবাবদিহির ঊর্ধ্বে থাকার সুযোগ পায়। এর ফলে প্রশাসনিক ভারসাম্য নষ্ট হয়ে রাষ্ট্র ক্ষমতা কেন্দ্রীভূত হয় সরকারের হাতে। সংবিধানের ৭০ অনুচ্ছেদে দলের বিরুদ্ধে ভোট প্রদান নিষিদ্ধ করে সংসদ সদস্যদের স্বাধীনতা ও দলের অভ্যন্তরে গণতন্ত্র চর্চার সুযোগ কার্যত বন্ধ করা হয়। এতে সংসদের ভূমিকা রাখার সুযোগকে সীমিত করে দেওয়া হয়। পাকিস্তান আমলে শাসনতান্ত্রিক বৈষম্যই ছিল মূল সমস্যা, ধর্ম নয়। কিন্তু স্বাধীনতার পর সংবিধানে বাংলাদেশের মুসলিম সংখ্যাগরিষ্ঠ পরিচয় সম্পূর্ণভাবে মুছে ফেলা হয়, যা বহু নাগরিকের ধর্মীয় অনুভূতির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। ফলে ধর্মনিরপেক্ষতা একটি রাজনৈতিক প্রতীক হিসেবে ব্যবহৃত হয়, সামাজিক ঐক্যমত্যের ফল হিসেবে নয়। তাছাড়া এ সংবিধানে শাসক দলকে প্রতিটি ক্ষেত্রে নিরঙ্কুশ কর্তৃত্ব দেওয়া হয়েছে।
রাখা হয়নি কোনো জবাবদিহিতা। এর ফলে এ সংবিধান সম্মত উপায়ে এদেশে একাধিকবার অগণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠিত হয়েছে। মজার বিষয় হলো, স্বাধীনতার পর থেকে বাংলাদেশের প্রায় সব সরকারই নিজেদের স্বার্থে সংবিধান বারবার সংশোধন করেছে। কিন্তু যখনই ফ্যাসিবাদ রোধ বা গণতান্ত্রিক ভারসাম্য পুনর্গঠনের লক্ষ্যে নতুন সংবিধান প্রণয়নের কথা ওঠে, তখনই ৭২-এর সংবিধান রক্ষার নামে এক প্রবল বিরোধিতা দেখা যায়। ৭২-এর সংবিধানকে অনেকেই এক ধরনের পবিত্র দলিল হিসেবে বিবেচনা করেন। ১৯৭২ সালের সংবিধান নিঃসন্দেহে জাতির জন্য একটি ঐতিহাসিক মাইলফলক, কিন্তু এর প্রণয়ন প্রক্রিয়ায় গণতান্ত্রিক অংশগ্রহণ, বহুত্ববাদ ও জনগণের ম্যান্ডেটের ঘাটতি ছিল প্রকট। ফলে এ সংবিধান একটি দলীয় রাজনৈতিক দৃষ্টিভঙ্গির দলিল হয়ে ওঠে, জাতিসত্তার সার্বিক ঐক্যমত্যের প্রতিফলন নয়।